জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আর কিছুক্ষণ পরেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে শুরু হবে আলোচনা। এদিকে কমিশনের বৈঠকের আগে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন সদস্যরা। কমিশনের আজকের বৈঠকে বিশেষজ্ঞদের পরামর্শগুলো প্রস্তাব আকারে তুলে ধরবে ঐকমত্য কমিশন। আগামী 15 অক্টোবরের মধ্যে দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে চায় কমিশন। 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য না হওয়ায় আটকে আছে জুলাই সনদ। বাস্তবায়নের উপায় ঠিক করতে গত সেপ্টেম্বর মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেও একমত হতে পারেনি কমিশন। আসছে জাতীয় নির্বাচনে নারীদের সমর্থন পেতে এবার আটঘাট বেঁধে মাঠে নামছে বিএনপি। দলটির নেতারা বলছেন মধ্যম পন্থা অবলম্বন করেই নারীদের মন কাড়তে চায় তারা। এজন্য ঘরে ঘরে যাওয়ার জন্য দলটির নারী নেত্রীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি মনে করে কোনো ধর্মীয় ভয় নয়, অধিকার সচেতন হলেই নারীদের জীবনে উন্নতি আসবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। পুরুষ ভোটার যেখানে 6,41,00,000 লাখের কিছু বেশি, সেখানে নারী ভোটার 6,22,05,000। বলা চলে বরাবরের মতো নারীদের ভোটের তারতম্যই আসনে আসনে ফল নির্ধারণ হয়ে দাঁড়াবে। সম্প্রতি বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে নারীদের ইসলামের দাওয়াত ও নিজেদের পক্ষে ভোট দেওয়ার ক্যাম্পেইন করছে জামায়াতে ইসলামী। অতীতের বিভিন্ন নির্বাচনে দেখা যায় নারীদের সমর্থন বেশ ভালোভাবেই পেয়েছে বিএনপি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে সেটি আরও বাড়াতে চায় দলটি। বিএনপির সহযোগী সংগঠন নারী ও শিশু অধিকার ফোরামকে এজন্য মাঠে নামানোর সিদ্ধান্ত হয়েছে। নেতারা বলছেন নতুন আঙ্গিকে তারা সরব হবেন। প্রযুক্তিকে মাথায় রেখে আমাদেরকে আগে যেভাবে কাজ করতাম তার চাইতে হয়তো বা কয়েক গুণ বেশি চিন্তা করে আমাদেরকে প্রত্যেকটা নারী ভোটারের কাছে যেতে হচ্ছে। মহিলা দলের সভানেত্রী বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন ভোটের কথা বলার জন্য, নারীদেরকে ঐক্যবদ্ধ করে ওখানে জেলায় জেলায় তারা বক্তব্য রাখছেন যে কিভাবে ডোর টু ডোর যাওয়া যায়। অন্যান্য আন্দোলনের মতো সবশেষ 24-এর গণঅভ্যুত্থানেও জোরালো ভূমিকা রেখেছেন নারীরা। তরুণ শিক্ষার্থী থেকে অভিভাবক নারীরাও শেখ হাসিনা বুলেটের সামনে দাঁড়ান। কিন্তু অনেকেই বলেন ওইসব নারীরা অনেকেই হারিয়ে গেছেন। বিএনপি চাইছে তাদের আবারও ফিরিয়ে আনতে। সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে, মনোনয়নের ক্ষেত্রে সংসদ সদস্য হিসেবে নারীদের জন্য 100 সদস্য পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যমাত্রা নিশ্চিত করার পরে হয়তো আমাদেরকে অন্যরকম সংশোধনী আনতে হবে। বাস্তবতার নিরিখে দেখতে হবে কত বছরের মধ্যে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি। ওদের নারীরা নামাজ কালাম এসব বলে আমাদের গ্রামগঞ্জের যে মহিলারা একটু তো ধর্মভীরু, তাদেরকে এইসব বলে তাদের কনভার্ট করার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি যখন আমাদের মহিলারা এখন নেমে গেছে, অলরেডি আমাদের মহিলারা নেমে গেছে, তাদের কাছে এইসব বলে করতে পারবো না। তবে ধর্মকে ব্যবহার করে কোনো দলের মাঠ দখলের বিষয়ে সতর্ক থাকবে বিএনপি। বাঙালিরা কখনো কালেই কট্টরপন্থী ছিল না, সুতরাং যারা স্বপ্ন দেখছে এখানে আফগানিস্তান হবে, সেটা হবে না। 14 অক্টোবর খুলনা বিভাগ থেকে ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে কর্মসূচি শুরু করবে শিশু ও নারী অধিকার ফোরাম। মাহিলা ইসলাম, 71, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় 9ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 3 জন সাক্ষীর জবানবন্দি নেয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান
বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে। ট্রাইব্যুনালে এর আগে 25 সেপ্টেম্বর অষ্টম দিনের মতো সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন একজন পুলিশ সদস্য সহ 3 জন সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীরা। সব মিলিয়ে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 17 জন। গত 14 জুলাই চানখারপুলের মামলাটির পলাতক 4 আসামি সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। 2024 সালের 5 আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। ড্রেনেজ ব্যবস্থার সংস্কার মানেই এখন এলোপাতাড়ি রাস্তা খোঁড়াখুঁড়ি। ফলে ব্যবহার অযোগ্য হয়ে পড়ে পুরো এলাকার রাস্তাঘাট, আর সেই দুর্ভোগ জিয়ে রাখা হয় মাসের পর মাস। রাজধানীর রায়ের বাজার বেড়িবাঁধ সংলগ্ন বুদ্ধিজীবী আজিজ খান সড়কের সংস্কার কাজ এমনিভাবে কয়েক মাস ধরে ভোগাচ্ছে এলাকাবাসীকে। দুর্ভোগ কমাতে খুব দ্রুত নির্মাণ কাজ শেষ করার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সুমন মাহমুদের প্রতিবেদন। পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কার কাজ চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেড়িবাঁধ সংলগ্ন রায়ের বাজার বুদ্ধিজীবী আজিজ খান রোডে। এই ওয়ার্ডের সমস্ত রাস্তা একসঙ্গে কেটেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তা ঘুরে চলাচলের ন্যূনতম জায়গা রাখেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়রা চলাচল করছেন এ রাস্তায়। এই যে কাইটটা রাখছে, দেখেন না যে অবস্থা, হাঁটাচলা করায় কষ্ট, একটা বাজারে আট করা কষ্ট। একটা নর্মাল মানুষের হাইটে যেতে কষ্ট হইতেছে, আর এই জায়গায় যদি প্রেগনেন্ট মহিলা হয় সেই জায়গায় তো প্রশ্নই আসে না ওইরকম কিছু আপনার। আর বৃদ্ধ মানুষও যেতে আপনার অনেক কষ্ট হইতেছে। বাসার থেকে বাইরের সময় এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, হাঁটতে গেলে পড়ে যাই। যে পাইপ বসানো হয়েছে পানি নিষ্কাশনের জন্য তার অর্ধেকের বেশি ভরাট হয়ে আছে বালু আর আবর্জনায়। নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পানি নিষ্কাশনের জন্য যে কাজটা করছে এটা যদি সম্পূর্ণভাবে না হয়, পরবর্তীতে রাস্তা করার পরে আবার দেখবেন যে এই মাটির কারণে পাইপটা ভরাট হয়ে গেলে এই পানিগুলো আবার হচ্ছে রাস্তার উপরে জমবে। তবে কাজ কবে শেষ হবে তা জানেন না এলাকাবাসী। অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে তালা ঝুলিয়েছেন দোকানে। সাইডের থেকে আসে কোম্পানির লোক মাথায় করে এসে দিয়ে যায়, আর বড় ধরনের মালামাল তো এখন পর্যন্ত আনা হয় না। এখন একটা গাড়ি নিয়ে রিক্সা নিয়ে যাবো, এক বস্তা চাইল ব্যাগটা কিছু যে নিয়ে আসবো সেটাও পারি না। এটা যদি সমান করে দিত তাও আমরা একটু ভালো করে যাতায়াত করতে পারতাম। এই যে রাস্তা কাজ মনে করেন আস্তে ধীরে করতেছে, এনে দোকানদারি করতে সমস্যা হইতেছে। ওয়ার্ডের সমস্ত রাস্তা একসঙ্গে কেটে ফেলার বিষয়টি দুঃখজনক বলছে সিটি কর্পোরেশন। এই সমস্যার দ্রুত সমাধানের কথাও জানান তারা। আমাদের প্রকৌশল বিভাগকে আমাদের পরামর্শ আছে যে যখনই কাজ হাতে নেবে তখন বিকল্প মানুষের চলাচলের জন্য রাস্তা থাকে, কিন্তু অনেক সময় ওইরকম অল্টারনেটিভ ব্যবস্থা না থাকাতে অনেক সময় কাজটি করে থাকে। বাট লোকদের সাফারিং হচ্ছে ঠিকই, কিন্তু আমরা এর বিকল্প কোনো রাস্তা আমরা দেখি নাই। তো সেই প্রেক্ষিতে আমরা যত দ্রুত সম্ভব এই কাজটি শেষ করার চেষ্টা করব। রাস্তা সংস্কারের সময় যাতায়াতের জন্য ন্যূনতম সুযোগ রাখার আহ্বান স্থানীয়দের। সুমন মাহমুদ, 71, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় লিকেজ ও অবৈধ গ্যাস সংযোগের কারণে অপচয় হচ্ছে মূল্যবান গ্যাস। এতে সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি প্রাণহানি সহ বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, অনিয়ম প্রতিরোধে কার্যক্রম চলছে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিক ও আবাসিক মিলিয়ে 24,000 গ্রাহক আছে। প্রায় 85% গ্যাস লাইনে রয়েছে লিকেজ। অবৈধ সংযোগ ও লিকেজের কারণে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় চরম দুর্ভোগ বেড়েছে গ্রাহকদের। এতে সকাল থেকে রাত পর্যন্ত অনেক এলাকায় থাকছে না গ্যাস। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস লিকেজ শনাক্তকরণে উদ্যোগ গ্রহণ করে বাড়ি বাড়ি গিয়ে লিকেজ পরীক্ষা শুরু করেছে। পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে কাজ করছে। এখন পর্যন্ত 388টি সংযোগের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 184টি সংযোগে লিকেজ ধরা পড়েছে। গ্যাস লিকেজের কারণে শুধু জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে না, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে। ক্ষুদ্র গ্রাহকরা বলছেন, নিয়মিত বিল দিয়েও তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। গ্যাস না থাকার কারণে আমরা ঠিক টাইমে রান্না করতে পারতেছি না, বাচ্চাদেরকে খাবার খাওয়াতে পারতেছি না। এই কাজটা শেষ করে নিলে আমরা নিরাপদে দাও
জনগণের নিরাপত্তা দেবো, বাড়িঘরের নিরাপত্তা দেবো। সঠিকভাবে লাইনটা মেরামত করে দিলে আমাদের জন্য উপকার, কারণ যে কোনো দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। শতকরা 80 থেকে 85% লাইনে গ্যাস লিকেজ থাকার কথা জানান মেরামতের কাজে নিয়োজিত এই ঠিকাদার। ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ এবং সরাইল মিলে প্রায় 22,000 বা 23,000 মতো গ্রাহক আছে। আমরা গত 11 তারিখ আমাদের লিকেজ মেরামতের কার্যক্রম আমরা শুরু করছি। শতকরা হিসেবে যদি বলি, প্রায় দেখা গেছে 100টার মধ্যে 85% মতো আমরা লিকেজ পাচ্ছি। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা বলেন 24,000 গ্রাহকের সংযোগ থেকে প্রতি মাসে 6 কোটি টাকার গ্যাস অপচয় হচ্ছে। তাদের অধীনে কুমিল্লা, ফেনী সহ 6 জেলার প্রতি মাসে লিকেজ থেকে 50 থেকে 60 কোটি টাকার গ্যাস অপচয় হচ্ছে, যা বছরে 700 কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় গ্যাসের চাপ অনেক কম, গ্রাহকরা অভিযোগ করছেন। এর দুইটা কারণে এটা হচ্ছে, একটা হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাসের লিকেজ রয়েছে, যেটা আমরা মেরামত করছি। আরেকটা হচ্ছে কিছু কিছু অবৈধ সংযোগ আছে। তো আমরা যদি মেরামতের কাজটা শেষ করতে পারি, তাহলে আমাদের বিশ্বাস যে সকল গ্রাহক পর্যাপ্ত চাপে গ্যাস পাবে। নিরাপদ ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য সংশ্লিষ্টরা তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা সবার। শরীফ আজাদ, প্রীতম, ৭১। ব্রাহ্মণবাড়িয়ায় 85% গ্যাস লাইনে লিকেজ থাকায় অপচয় হচ্ছে মূল্যবান গ্যাস। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনার প্রতিবেদনটি দেখছিলাম আমরা। গ্রাহকরা নিশ্চয়ই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, কি বলছেন গ্রাহকরা পুরো বিষয় নিয়ে জানাবেন, এবং সমস্যার সমাধানের বিষয়ে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে বা আদৌ উদ্যোগ নিয়েছে কিনা? জি, আপনি জানেন যে দেশে যখন গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে, তখন কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় এখানে লিকেজ এবং চোরাই গ্যাসের কারণে এখানে বিপুল পরিমাণ গ্যাস সম্পদের অপচয় হচ্ছে। এতে করে কিন্তু সাধারণ গ্রাহকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আপনি জানেন যে এখানে লিকেজ এবং যে লিকেজের কারণে প্রতি মাসে জেলায় 6 কোটি টাকার গ্যাসের অপচয় হচ্ছে। এতে করে এখানকার যে প্রাত্যহিক জীবনযাত্রায় সাধারণ মানুষের জীবনযাত্রার উপর এর প্রভাব পড়ছে। আমি এখন একজন ভুক্তভোগীর সাথে কথা বলতে চাই। এখানে আসলে আপনাদের প্রাকৃতিক জীবনের প্রভাব পড়ছে, আপনাদের জানতে চাচ্ছি। আসলে প্রাকৃতিক গ্যাসের মেইন উৎস ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু বিভিন্ন লিকেজ, আমরা যেটা জানি বিভিন্ন লিকেজের কারণে প্রায় সময় গ্যাসের চাপ থাকে না। রান্না বাড়িতে মেয়েরা, মা বোনেরা কষ্ট পাচ্ছে, যে কারণে সাধারণ জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে। আমি কর্তৃপক্ষের কাছে শুধু দৃষ্টি আকর্ষণ করবো কর্তৃপক্ষের, যেন এই সংকট সমাধানে যথাযথ ব্যবস্থা নেয় ব্রাহ্মণবাড়িয়াবাসী উপকৃত। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আপনি দেখলেন যে একজন ভুক্তভোগীর সাথে কথা বললাম, তিনি তার দুর্দশার কথা তুলে ধরেছেন। এখানে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী বাখরাবাদ কোম্পানির সহ 6 জেলায় বছরে প্রায় 700 কোটি টাকার গ্যাসের অপচয় হচ্ছে। তারা কিন্তু এই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ চায়। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু তার লিকেজ বন্ধে তারা কাজ শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্যাস লিকেজ সম্পর্কে আমার কাছে এটা ছিল সর্বশেষ তথ্য। রুমি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসনের বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জালাল উদ্দিন রুমি। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার কারণে ভোলা উপকূলে কর্মহীন হয়ে গেছে 2 লাখের বেশি জেলে। সরকারি বরাদ্দের চাল তাদের কাছে এখনও পৌঁছায়নি। তারা জানান যে পরিমাণ চাল দেওয়া হয় তা দরকারের তুলনায় কম, সঙ্গে দিনের অন্য খরচ রয়েছে। তাই চালের পাশাপাশি নগদ অর্থ সহায়তার দাবি তুলেছেন তারা। সহকর্মী কামরুল ইসলামের তথ্য, ছবিতে প্রতিবেদন। মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা মেলায় দারুণ খুশি জেলেরা। যত দ্রুত পারছেন ঘাটে মাছ রেখেই আবার ছুটছেন নদীতে। সারা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘাটে ফিরেছে কর্মব্যস্ততা। কিন্তু এরই মধ্যে ইলিশ সহ অন্যান্য মাছের প্রজনন রক্ষায় মাছ ধরা ও সংরক্ষণে আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর মধ্যরাত পর্যন্ত 22 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। জেলেরা জানান, নদীতে মাছ না থাকায় সংসার চালাতে ঋণগ্রস্ত হয়েছেন। এছাড়া মহাজনের ঋণের বোঝা তো আছেই। ভেবেছিলেন সেসব ঋণ শোধ করতে পারবেন। 2 সাইডে আমরা পাওয়া ধরছি, এর মধ্যে সরকার আবার অভিযান দেওয়া ধরছে। মাছ এখন বাড়ছে, এখন যদি অভিযান দেয় তাহলে সরকার আমাদের জনগণের দিকে কি বলছে, সরকার আমাদের দিকে চাইলো। ডিম যখন না আসে তখন এর আগে সরকার অভিযান পালন করার চিন্তা ভাবনা করে। আর আমরা চাই ভারতের সাথে যাতে
এই অভিযানটা সরকার একত্রভাবে পালন করে। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানান, অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত পর্যাপ্ত ইলিশ ধরতে পারবেন জেলেরা। বর্তমান ইলিশ মাছ মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে, তো আমরা আশা রাখছি আগামীতে মা ইলিশ অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত ইলিশ মাছ ভালো পাওয়া যাবে। তো সেই পর্যন্ত ইলিশ মাছ এখানে আহরণ করা হবে। পাশাপাশি মা ইলিশের অভিযানের পরে আরও 2 মাস আমাদের জেলে ভাইরা ইলিশ মাছ ধরতে পারবেন, আহরণ করতে পারবেন। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন, যা দেশের মোট ইলিশ উৎপাদনের প্রায় 40 ভাগ। শাকিলা শম্পা, 71। নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞায় জেলেদের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম। প্রতিবেদনে যেমনটি জানলাম যে জেলেরা নগদ অর্থ সহায়তার একটি দাবি তুলেছেন। প্রশাসনিক বিষয়ে কি বলছে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকাল রাত 12টার পর থেকে ভোলা, মেঘনা, তেঁতুলিয়া সহ বঙ্গোপসাগরের সকল জায়গায় কিন্তু মাছ ধরার উপরে 22 দিনের উপরে মাছ ধরা 22 দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেই কারণে সকল জেলেই কিন্তু নদী থেকে উপরে উঠে এসে তাদের যে নৌকা এবং যে জাল সহ অন্যান্য যেসব আসবাবপত্র আছে সেগুলা কিন্তু তারা তাদের এই কাজ করা শুরু করে দিয়েছে। আমরা যেমন দেখছি যে এখানে জেলেরা তাদের যে নৌকা কেউ মেরামত করছেন, কেউ তাদের যে জাল রয়েছে সেই জালগুলা কিন্তু এই মেরামতের কাজে ব্যস্ত রয়েছেন। আমরা জানিয়ে রাখি যে ভোলাতে প্রায় 1,43,000 যে নিবন্ধিত জেলে রয়েছে, সেই সব জেলেদেরকে সরকারের পক্ষ থেকে 25 কেজি করে এই অভিযানের সময় 25 কেজি করে বিজিএফ এর চাল দেওয়া হবে। তবে এখানকার যে জেলের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকার যে 25 কেজি করে যে চাল দিচ্ছেন, সেই চাল তারা আসলে এই 25 কেজি চাল তাদের আসলে কোনো মতেই এই 22 দিন আসলে তাদের চলার মতো হয় না। কারণ আপনি জানেন যে এই মৌসুমে মানে এই অভিযানের আগে থেকেই কিন্তু ভরা মৌসুমে কিন্তু ভোলার মেঘনা, তেঁতুলিয়া সহ সাগর মোহনায় কিন্তু তেমন কোনো মাছ পাওয়া যায়নি। গত কয়েকদিন আগে কিছু মাছ দেখা দিলেও কিন্তু অভিযান শুরু হওয়াতে জেলেরা কিন্তু অনেকটা হতাশ হয়ে গেছেন। তবে জেলেদের দাবি যে এই সরকারি যে 22 দিন যে অভিযান দিয়েছে, যে 25 কেজি করে যে চাল দিবে, সেই চালের পাশাপাশি যদি তাদেরকে নগদ অর্থ দেওয়া হতো তাহলে হয়তো তাদেরকে তাদের যে সংসার আরো একটু ভালোভাবে চলতে পারতো। কারণ তারা দীর্ঘদিন পর্যন্ত তাদের এই মাছ না পাওয়ার কারণে তারা বিভিন্ন এনজিও থেকে তারা লোন নিয়ে তারা ঋণগ্রস্ত হয়ে আছেন। তবে আমরা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে এই অভিযানের সময় যে তাদেরকে 25 কেজি করে চাল দেওয়া হবে। কামরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসনের বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে এবং জেলেরাও যথার্থ সহযোগিতা প্রশাসনের কাছ থেকে পাবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় প্রবারণা পূর্ণিমা, প্রদীপ প্রজ্বলন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে। প্রতি বছরের মতো এবারও পার্বত্য জেলা রাঙামাটি কাপ্তাইয়ে রং বেরঙের বর্ণিল ফানুস তৈরি আর ময়ূরের আদলে রথ তৈরি সহ নানা রঙে সেজেছে বিহারগুলো। সোমবার থেকে শুরু হচ্ছে 2 দিনব্যাপী ধর্মীয় ও সামাজিক উৎসব। বুদ্ধ মূর্তি স্নান, ঐতিহ্যবাহী মঙ্গল রথযাত্রা, দেবতার মূর্তি, প্রদীপ প্রজ্বলন, ফানুস ওড়ানো, পঞ্চশীল গ্রহণ সহ নানা আয়োজনে উৎসব উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। উৎসব আয়োজনে জোর প্রস্তুতি চলছে চিতমরম, রাইখালী, হরিণছড়া, ব্যাংছড়ি, মারমাপাড়া, ওয়াগ্গার, নোয়াপাড়া, কুকিমারা, মুরালিপাড়া, শিলছড়ি, বারঘনিয়া, রেশম বাগান, মিতিঙ্গাছড়ি সহ নানা পাড়া মহল্লায়। ফানুস তৈরি চলছে, ময়ূরের আদলে রথ তৈরি হচ্ছে, বাড়িতে বাড়িতে চলছে পিঠা পুলি তৈরির কাজ। সোমবার পিঠা উৎসব, ফানুস বাতি ওড়ানো এবং মঙ্গলবার বিকেলে গৌতম বুদ্ধকে রথে বসিয়ে বর্ণাঢ্য র্যালি নারায়ণগিরি থেকে শুরু করে যোগনাছড়ি এলাকায় প্রদক্ষিণ করে পুনরায় মাঝিপাড়া এসে শেষ হবে। পরে মধ্যরাতে কর্ণফুলী নদীতে ময়ূরের আদলে রথটিকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই মহা আয়োজন। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের উত্তরাঞ্চলের 3 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয়
সোমবার সকাল 10টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশের উত্তরাঞ্চল ও উত্তর মধ্যাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যা হতে পারে। এদিকে চলতি মাসে দেশে 1 থেকে 3টি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।